আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয়, তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো। চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস, তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে। মেরে দিয়ে কে, এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কি? এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল, আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়।
এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই। এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে। ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন, থাকে যৌবনই। আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে, এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে, চলো গিয়ে এবার শুয়ে পড়ো। আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে। বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গিলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে। নিচে পড়ে মরে যান। আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। তুই এটা কি করছিস চারু?
আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, কারণ যতক্ষণ আমি চাইবো না আপনার আওয়াজ এখানে কেউ শুনতে পারবে না। চারু, আরে আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল, যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম? প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা, আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো। আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি। ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ দেখ কত নির্দয়ভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না। যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। খোকা, ওর আত্মা খুব রেগে আছে, যদি ও আমাকে ক্ষমা না করে তখন? সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু, চারু, চারু মা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে, আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি,
আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারুমা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে। আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না। যদি তোমরা ঠিক সময় চলে আসতে, তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো। আর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি। আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি। না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই। আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে। দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে।
এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? সোনু, সোনু, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা, চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা, দাদা, দাদা কি হয়েছে দাদা? দাদা, কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে, আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত।
কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর। তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ। চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে। যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের 3 জনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না। তো আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি? হ্যাঁ, ভিকি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি, না, তুই এমনটা করতে পারিস না। আমরা তো বন্ধু, বল। বন্ধু যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস। এটা হলো আমাদের নতুন বাড়ি। মানতে হবে জিজুর পছন্দকে। যখন জিজু কোনো জিনিস পছন্দ করে, একেবারে টপ ক্লাস পছন্দ করে। এই সবকিছু আমার সঙ্গেরই প্রভাব। আচ্ছা তাই? তা নয় তো কি? মিথ্যে বললে আমাকে বলে দাও, তুমি এই যে পোশাকটা পরে আছো সেটা কার পছন্দের? হ্যাঁ হ্যাঁ, তোমারই পছন্দের, কিন্তু জিজু থাক না, এর বেশি আর কিচ্ছু বলার দরকার নেই। আমি বুঝে গেছি। কি বুঝেছো? এটাই যে বিয়ের পর স্বামীরা স্ত্রীর গোলাম হয়ে যায়। কি দিদি? ইয়েস। তোমাদের দুই ভাই বোনের এইসব ফালতু কথা শেষ হয়ে গেলে জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলো।
জিজু, ভালোই হয়েছে তুমি ওয়ার্কার্সদের বলে আগে থেকেই জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছো, না হলে এত বড় একটা বাংলোতে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত। কি দিদি? শুধু তোর নয়, আমার অবস্থাও খারাপ হয়ে যায় ছোটু। আমি জানি তোমরা খুবই দুর্বল, তাই আমি ওয়ার্কারদের বলে জিনিস গুছিয়েছি। আহা, ছাড়ো তো তুমি। আমি ভালোই জানি যে তুমি কত বড় বাহুবলী। নিজে উঠে এক গ্লাস জলও তো গড়িয়ে খাও না, আবার এসেছেন বাড়ি সাজাবেন। তোমাদের দুই অলসের চক্করে যদি থাকতাম তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যেত। জিজু, এই কথাটা তো আমিও জানি যে 1 নম্বরের অলস আমি নয়, তুমি। চুপ করো। তুমি যদি আমার স্ত্রীর ভাই না হতে না, তাহলে এতক্ষণে আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম। যখনই দেখো সবসময় খালি দিদির পক্ষেই কথা বলে, বোকা কোথাকার। দিদি, ছেড়ে দাও এই লোকটাকে, খালি এমনি এমনি ভ্যাক ভ্যাক করতে থাকে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও যাতে আমি খেয়ে ভালোভাবে শুতে পারি। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে। তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি দেখছি কি করা যায়। এ কি হচ্ছে? জানি না, আমিও কিছু বুঝতে পারছি না। আই থিঙ্ক ওয়েদারটা খারাপ হবার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হচ্ছে। আমার কথা শোনো, আমার কথা শোনো। সঞ্জয়, এটা কে বললো? আমার কথা শোনো, আমার কথা শোনো। দিদি, মনে হচ্ছে এখানে কোথাও ভূত আছে। পালাও দিদি, পালাও জিজু। সঞ্জয়, তাড়াতাড়ি খোলো দরজাটা। চেষ্টা করছি তো নাইনা, কিন্তু খুলছে না। এ কি? কিছু একটা করো, আমার ভাই তো লাট্টুর মতো ঘুরতেই থাকছে। দিদি, জিজু, বাঁচাও আমাকে, বাঁচাও। মায়াঙ্ক, মায়াঙ্ক, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমার কথা শোনো, আমার কথা শোনো। ওরে বাবারে, আমার কোমর। জিজু, আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে। আমরা কি এখনো বেঁচে আছি? এই বাড়িতে 100% ভূত আছে। আমরা আর এই বাড়িতে থাকবো না। আমরা সবাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। চলো। হ্যাঁ জিজু, এই বাড়িটা ভুতুরে, তার থেকে চলো পালাই এখান থেকে। ঠিকই বলেছ তুমি, আমি এখনই ওনারকে ফোন করছি। কেন গো? এই কথা তো আমিও বলেছি। তুমি শুধু কেন মায়াঙ্ককে বলছো? কারণ আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের কথার গুরুত্ব আছে। পয়েন্ট। আই লাভ ইউ জিজু। আমার কথা নেই, আর কি করছো তো? একবার শুধু এই বাড়ি থেকে বেরোই, তারপরে দেখাচ্ছি। হ্যালো হ্যালো, প্রকাশবাবু, আমি সঞ্জয় বলছি, আপনার ভাড়াটে। আমি ক্ষমা চাইছি প্রকাশবাবু, এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এটা ভুতুড়ে বাড়ি। আপনি আমাদের ডিপোজিটের টাকা ফিরিয়ে দিন, আমরা চলে যাব। খবরদার সঞ্জয় বাবু, আপনি অকারণে আমার বাড়ির বদনাম করবেন না। আমার বাড়ি মোটেও ভুতুড়ে নয়। যদি আপনি এর থেকে ভালো প্লেস পেয়ে যান, আপনি তাহলে যেতে পারেন। আপনি যে টাকা দিয়েছিলেন, আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছি। নতুন ভাড়াটে এলেই আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেব। থ্যাংক ইউ।
আরে কিন্তু কি বললেন ওনার? উনি আমাদের ডিপোজিটের টাকা অন্য কোথাও ইনভেস্ট করেছেন, তাই যতক্ষণ না উনি নতুন ভাড়াটে পাবেন ওই টাকা ফেরত দিতে পারবেন না। আমাদের লাগবে না কোনো টাকা, প্রাণ থাকলে সব থাকবে। আমরা আজই এখান থেকে বেরিয়ে যাব। কোথায় বা যাব? আর যদি আমরা কোথাও যাইও বা, কিন্তু এত জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো? আর এমনিতেও এই মুহূর্তে অন্য কোনো বাড়ি নেওয়ার মতো ডিপোজিটের টাকা আমার কাছে নেই, তাই যতক্ষণ না আমরা ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছি এখানেই থাকবো। আরে সঞ্জয়, কিন্তু এখানে ভূত থাকে, আমরা কি করে তার সাথে ম্যানেজ করে থাকবো? সঞ্জয়, তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে না তো? আর সেই জন্য ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি এখানে আমাকে ভূতের কাছে মেরে ফেলতে এনেছো? বলো। এই যে শোনো, এই সব নাটক বন্ধ করো তুমি। আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই, ক্ষমা করো আমাকে। জিজু, তখন থেকে তোমরা কি সব বলে যাচ্ছ? আরে চলো এখান থেকে, আমার ভূতকে খুব ভয় লাগে। তোমরা থাকার পরেও ওই ভূত এসে আমাদের উপর অ্যাটাক করলো, এর মানে হলো তোমাদের পরিবারেরই কোনো বয়স্ক আত্মা হবে। দিদি! কি গো? চিৎকার করো না, আর মন দিয়ে আমার কথা শোনো। আমার কাছে এই সব ভূত তাড়ানোর একটা দারুণ আইডিয়া আছে। তাহলে বল, মানে বলো, একটু তাড়াতাড়ি বলো। আই হেট ইউ বোথ। তারপরেও শোনো, আমি এক তান্ত্রিক বাবাকে চিনি, আর সত্যি বলতে কি উনিও আমাকে চেনেন। বাবা ভূত তাড়াতে একেবারে ওস্তাদ। আমি ওনাকে এখানে ডাকছি, উনি এলেই ভূত চলে যাবে, আর কাজও হয়ে যাবে। তখন আর আমাদের এখান থেকে যেতে হবে না। কি কেমন হবে? দিদি, জিজু পাগল হয়ে গেছে। তোমাদের যদি মরতে হয় তাহলে তোমরা মরো এখানে থেকে, এই ভুতুরে বাড়িতে। আমি তো চললাম। জিজু, তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে ফোন করো, বেঁচে থাকলে তাহলে দেখা হবে। হ্যালো হ্যালো বাবা, আমি সঞ্জয় বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনন্দনগরের 5 নম্বর বাড়িতে চলে আসুন। এই বাড়িতে ভূত আছে, তারা আমাদেরকে এই বাড়িতে বন্দি করেছে। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। বলি, আমি ওখানে যাব, কিন্তু দক্ষিণা কত দেবে? আরে বাবা, কত চান আপনি? 1 দিয়ে দিও। বাবা, আপনি 1 কি 2000ই নেবেন? আসুন। 2000? আমি তো 100 ভেবেছিলাম। তুই কত দিবি বল? বাবা, আমার কাছে তো শুধুমাত্র 50 টাকাই আছে। যা, তুই কাল আসবি। এখন আমায় অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। তান্ত্রিক বাবা আসছেন। কিন্তু জিজু, হনুমান চল্লিশা পড়ো। আমি ফিল্মে দেখেছি, হনুমান চল্লিশা পড়লে ভূত আসে না। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি লোক উজাগর। হনুমান চল্লিশা পুরোটা পড়ো। যদি না পড়ো তাহলে আমার ভগবানকে ইনসাল্ট করার জন্য তোমাদের এক এক করে আমি মারব। এক এক করে মারব। তোমরা দুজনে হনুমান চল্লিশা পুরোটা জানো কি? না, মরে গেলাম। তোমরা থামবে আর আমি শুরু করব। জিজু, বাঁচাও আমাকে। সঞ্জয়, আমায় বাঁচাও। এবার আর তোমরা বাঁচবে না। তুই ওদের মারতে পারবি না আমি থাকতে, বুঝলি? তান্ত্রিক বাবা এসে গেছেন। আমি যেখানে থাকি সেখানে ভূত পিশাচের এত সাহস নেই যে আমার শিষ্যের কোনো ক্ষতি করতে পারে। তুই আবার কে? আমি হচ্ছি বাবার বাবা, কালেরও কাল। নাম হলো সাকাল।
আরে বৌমা, সুধীর কি ফোন করেছিল? দুদিন পরে দোল। ও অফিস থেকে ছুটি পেয়েছে? এখনো তো পাইনি মা, কিন্তু ও বসের সাথে কথা বলেছে। আরে সুধীর, এক্ষুনি তোর কথাই বলছিলাম। কেমন আছিস বাবা? আমি ঠিক আছি মা। তোর ছুটির কি হলো? বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি। সেটাই বলার জন্য ফোন করেছি মা। অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না। আমি যেতে পারবো না মা, কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো। আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই। আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে হ্যাঁ, বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলে ও যেতে পারে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আচ্ছা মা, আমার অফিস থেকে আমার এক বন্ধু মনোহর আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে। আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি, তুমি দেখে নিও। আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও। আমি মনোহরকে বলে দিয়েছি। ঠিক আছে, পাঠিয়ে দেব। ও কি বলল মা? ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে। আমি বারণ করে দিয়েছি, তবে তুমি চলে যাও। কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে। কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও। বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো। কিন্তু মা, আপনি এখানে একা? আরে তুমি আমার চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি যাও, ঘুরে এসো। মা, 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 আরে সুধীর, তুই তো আসবি না বলেছিলি, তাহলে হঠাৎ করে চলে এলি? আসলে মা, লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে, তাই চলে এলাম। করুণা কোথায় মা? করুণা, করুণা! মজা করছিস কেন? করুণা তো তোর সাথেই থাকবে। কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে। না মা, ও তো কই আমার সাথে নেই। ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব, তাই আর আমি ওকে কল করিনি। এনিওয়েজ, আমি ওকে ফিরে আসার জন্য বলছি। প্রণাম মাসিমা। মনোহর, আরে তুই এখানে কি করছিস? আরে ভাই, আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ, তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম। আমি তোকেই ফোন করছিলাম তো। করুণা কোথায়? মানে আমি তো ওকেই নিতে এসেছি। মানে তুই করুণাকে নিয়ে যাসনি? না, কি হয়েছে? মা, করুণা তাহলে কার সাথে ভোপাল গেল? সুধীর, কোনো গন্ডগোল আছে, তাড়াতাড়ি দয়াকে ফোন কর। হ্যালো দয়া, সুদীপ বলছি। দাদা, তোমাকে কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেছিল বা হুমকি? না ভাই, এরকম কোনো কল আসেনি। দয়া, তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর। কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময়। চিন্তা করো না তুমি মা, আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে, যে নকল মনোহর সেজে এসেছিল? ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি। মা, তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে? হ্যাঁ বলেছিলাম, তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরও কেউ ওখানে উপস্থিত ছিল নাকি? হ্যাঁ ছিল তো, সোহম ছিল। না মা, সোহন দাদা নয়, তাছাড়া আরো কেউ। দাদা এই কাজ করতেই পারে না। আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া। ইটস ওকে দাদা। আরে দয়া, ওকে ছেড়ো না, ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো। আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে। মনোহর দা,
সোহন দাদা বাড়ির কাজের লোক নয়, বড় ভাইয়ের সমান। এনিওয়েজ মা, নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো। দাঁড়া, এক্ষুনি আনছি। এইটা এনেছিল। এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে, তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে 5,000 টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, বুঝলেন? কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন। না রে দয়া, এই লোকটা সে লোক নয়। টেনশন করো না তুমি মা, এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে, যাবে তো ও সেই লোকটারই কাছে। চলো দাদা, ওই বাইকটাকে ফলো করো, ফাস্ট। দয়া, এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে। পেয়ে গেছেন পুরস্কারের টাকা? প্রাইজ তো এবার আমি তোকে দেব কাল্লু মামা। আরে কে রে তুই? তোর বাবা, ইন্সপেক্টর দয়া। বল, কোথায় আছে করুণা বৌদি? সোজা কথায় বলবি নাকি? না স্যার, আমি সবই বলছি, দয়া করে গুলি চালাবেন না, আমি ওকে বেঁচে দিয়েছি। তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে? কে যুক্ত আছে তোর সাথে? আর কেউ নেই স্যার, কাল যখন মাসিমা মার্কেটের ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি সবকিছু শুনেনি আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে নি। কোথায় বিক্রি করেছিস ওকে তুই? গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস, ফ্ল্যাট নাম্বার 10। অনেক হয়েছে শেঠজি, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে খুলবো। ভয় পেও না বৌদি, আমরা চলে এসেছি। থ্যাংক ইউ দয়া, তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি। কি মা, তুমিও না? আমি তোমার বৌমার নয়, আমার বৌদির জীবন বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা, পকোড়া আর পরোটা খেতাম কিভাবে আমি? দাদার কথা জানি না, কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না।